ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন একটি রোগের প্রাদুর্ভাব ঘটে। দুর্ভাগ্যবশত এই রোগ সম্পর্কে জানার আগেই তা পুরো প্রদেশেই ছড়িয়ে যায় এবং সঠিক সময়ে এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করতে না পারায় চীন থেকে ৩ মাসের মাঝেই তা মহামারী আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এপ্রিল ১৩, ২০২০ অবধি আক্রান্ত দেশের সংখ্যা ২১০। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লক্ষের কাছাকাছি, যার মাঝে মোট মৃতের সংখ্যা ১,১৮,০০০। এই মহামারীর নাম করোনা ভাইরাস ডিজিজ 2019, সংক্ষেপে কোভিড-19। যে জীবাণুটি এই রোগের জন্য দায়ী তার নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, সংক্ষেপে SARS-CoV-2। মানুষের জন্য এই ভাইরাসটি নতুন হওয়ায় এটি ২০১৯ নোভেল অথবা 19N-CoV নামেও পরিচিত। এই ভাইরাসটি করোনাভিরিডি গোত্রের অন্তর্ভুক্ত, যা ৪টি প্রজাতিতে বিভক্ত। SARS-CoV-2 বিটা প্রজাতির অন্তর্ভুক্ত, যাতে আরও দুটো ভাইরাস আছে যারা পূর্বে এই ভাইরাসের মতো জুনোটিক স্পিলওভার অর্থাৎ পশু পাখির মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে SARS-CoV-1 ২০০২ সালে চীন থেকে ২৯টি দেশে ছড়িয়ে পড়ে, আক্রান্তের সংখ্যা ৮,০৯৮, মৃতের সংখ্যা ৯১৬। মার্চ ২০১২ সালে সৌদি আরব থেকে ২৬টি দেশে ছড়িয়ে পড়ে, আক্রান্তের সংখ্যা ২,২৫৪, মৃতের সংখ্যা ৮০০। তিনটি ক্ষেত্রেই বাদুড়কে অ্যানসেস্টর হোস্ট হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং ধারণা করা হয় সেকেন্ডারি হোস্টের মাধ্যমে ভাইরাসগুলো মানুষের শরীরে প্রবেশ করে। পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া এই ভাইরাসটি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি, লিপিড বাইলেয়ার মেমব্রেন এবং এনভেলাপ প্রোটিন দিয়ে তৈরি একটি সুরক্ষিত মোড়কে আবৃত। এই মোড়কটির বাইরের দিকে আছে স্পাইক প্রোটিন, যা রোগ সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাথে রয়েছে মেমব্রেন প্রোটিন, যা এই মোড়কটি তৈরি করতে সাহায্য করে। মোড়কটির ভেতরে ভাইরাল আরএনএটি একটি প্রোটিনের আবরণ দিয়ে সুরক্ষিত অবস্থায় থাকে। ভাইরাসের আরএনএ প্রাণী কোষের ভিতর ঢুকে হুবহু নিজের কপি তৈরি করতে পারে। ক্রাউন বা রাজার মুকুটের মতো দেখতে বলে এর নাম করোনা ভাইরাস। এই ভাইরাসটির আয়তন ১২৫ ন্যানোমিটার, যা একটি বালুকণার ১০,০০০ ভাগের ১ ভাগ, মানব কোষের ১,০০০ ভাগের ১ ভাগ এবং ব্যাকটেরিয়ার ১০০ ভাগের ১ ভাগ। এই আণুবীক্ষণিক অতি ক্ষুদ্র জীবাণুটি খুব সহজেই চোখ, নাক এবং মুখ দিয়ে মানুষের শরীরে ঢুকে নাসারন্ধ্রে এবং গলায় অবস্থান করে বংশবৃদ্ধি করার চেষ্টা করে। প্রথমে মিউকাস মেমব্রেনে বাধা পায়, তা অতিক্রম করতে পারলে রোগ প্রতিরোধ বাহিনীর অবরোধের মুখে পড়ে। এদের মধ্যে কেউ কেউ পরাস্ত হয় আর কেউ কেউ বাধা পেরিয়ে মানুষের কোষে আক্রমণ করতে সক্ষম হয়। SARS-CoV-2 তার সংখ্যা বৃদ্ধির জন্য মানুষের কোষের ACE2 এনজাইম, রাইবোজোম এবং গলজি কমপ্লেক্স ব্যবহার করে। ACE2 এনজাইম মানুষের কোষের বাহিরে থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। রাইবোজোম মানুষের শরীরে প্রোটিন তৈরি করে এবং গলজি কমপ্লেক্স সেই প্রোটিনগুলোকে এক করে প্যাকিং করতে সাহায্য করে। আক্রমণের প্রথম পর্যায়ে ভাইরাসের স্পাইক প্রোটিন ACE2 এর সাথে যুক্ত হয়, তারপর সে রিসেপ্টরের সাহায্যে কোষের ভিতর ঢুকে পড়ে। তারপর ভেতরের আরএনএ জেনোমটিকে ছেড়ে দেয়। সেটি সাথে সাথে কোষের দখল নিয়ে কোষটিকে ভাইরাস তৈরি করার ফ্যাক্টরি বানিয়ে ফেলে। পজিটিভ সেন্স আরএনএ হওয়ায় কোষের রাইবোজোম ব্যবহার করে সরাসরি নিজের জন্য প্রথমে একটি প্রোটিন তৈরি করে। এটি একটি পলিমারেজ এনজাইম, যার কাজ হচ্ছে আরএনএ তৈরি করা। এই এনজাইম ব্যবহার করে প্রথমে নেগেটিভ সেন্স আরএনএ, পরে তা থেকে হুবহু নিজের অনুরূপ আরেকটি পজিটিভ সেন্স আরএনএ তৈরি করে। তাছাড়া আরো অনেক ছোট ছোট পজিটিভ সেন্স আরএনএ তৈরি করে এবং এই ছোট ছোট আরএনএ গুলো কোষের অন্যান্য রাইবোজোমকে ব্যবহার করে ভাইরাসের জন্য সব ধরনের প্রোটিন তৈরি করে ফেলে। সদ্য তৈরি হওয়া সব প্রোটিনগুলো গলজি কমপ্লেক্সে চলে যায়। গলজি সেই প্রোটিনগুলোকে এক জায়গায় জড়ো করে কোষ আবরণের দিকে পাঠিয়ে দেয়। আরএনএ জেনোমটি নিউক্লিয় ক্যাপসিড প্রোটিনে সুরক্ষিত অবস্থায় কোষ থেকে বের হওয়ার জন্য কোষ আবরণে চলে যায় এবং নিউক্লিয় ক্যাপসিড ঘিরে কোষ আবরণে ভাইরাসের সব প্রোটিনগুলো জমা হয়। এরপর কোষের লিপিড বাইলেয়ার মেমব্রেন দিয়ে নিজের চারপাশে আবরণ তৈরি করে এবং বাডিং করে কোষ থেকে বের হয়ে আসে। বের হওয়ার সময় ভাইরাস তার চিহ্ন রেখে যায়, তাতে কোষ নিজেকে পরিত্যক্ত ঘোষণা করে ধ্বংস করে ফেলে। এরপর অন্য সুস্থ কোষকে আক্রমণ করে বসে।
এ সময় জ্বর এবং শুকনো কাশি দেখা দেয়, সাথে শরীর ব্যথা থাকতে পারে। সাধারণত এই লক্ষণগুলো খুব সাধারণ সর্দি জ্বরের মতোই। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল না থাকে, তবে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই কিছুদিনের মধ্যেই সুস্থ হওয়া সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে ভাইরাসটি সম্মুখ প্রতিরোধ অতিক্রম করে ফুসফুসে ঢুকে পড়ে এবং ফুসফুসের ভিতর অ্যালভিওলারের কোষগুলোকে আক্রমণ করে বসে। এই সময় রোগ প্রতিরোধ বাহিনী তার শক্তি বাড়িয়ে দেয় এবং জোর চেষ্টা চালায় এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে। তুমুল যুদ্ধের ফলাফলস্বরূপ ফুসফুসে অনেক তরল জমা হয় এবং এতে শ্বাসনালী বাধাগ্রস্ত হয়, তাতে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে। সম্প্রতি ল্যান্সেটে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে, অধিকাংশ আক্রান্ত মানুষের লক্ষণ ছিল জ্বর ও শুকনো কাশি। ৫৫% ক্ষেত্রে শ্বাসকষ্ট, ৪৪% ক্ষেত্রে শরীর ব্যথা। ফুসফুসের অক্সিজেন রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শ্বাস প্রশ্বাসে যদি বিঘ্ন ঘটে, তাহলে অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে রোগীর দেহে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দেয়। যাদের বয়স ৬০-এর ঊর্ধ্বে অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই যুদ্ধে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। অক্সিজেনের অভাবে অন্যান্য তন্ত্রের কোষগুলো মারা যেতে থাকে। অনেক সময় শরীরের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ক্ষতিকর এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন করে বসে। এ সময় রোগীর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অর্থাৎ শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দেয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস ছাড়া রোগীকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। যদিও মৃত্যুর হার ক্রমশ পরিবর্তিত হচ্ছে, এখন পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে আছেন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের রোগীরা, এবং যাদের বয়স ৬০-এর ঊর্ধ্বে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে ২ থেকে ১৪ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। অনেক ক্ষেত্রে লক্ষণ প্রকাশ নাও হতে পারে এবং সেক্ষেত্রে আক্রান্ত মানুষ সম্পূর্ণরূপে সুস্থ থেকে রোগ ছড়াতে পারে। আক্রান্ত মানুষের লক্ষণ প্রকাশ হোক আর নাই হোক, কথা বলার সময় অথবা কাশির সময় ৬ ফুট দূরত্ব পর্যন্ত যে কোনো সুস্থ মানুষকে ড্রপলেট এবং বাতাসের মাধ্যমে আক্রান্ত করতে পারে। বাতাসের স্থায়িত্ব ৩ ঘন্টা, কপারে ৪ ঘন্টা, কার্ডবোর্ড, কাগজ এবং কাপড়ে ২৪ ঘন্টা, প্লাস্টিক, ধাতব এবং গ্লাসে ২ থেকে ৭ দিন। তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার তারতম্যে এই ভাইরাসের পরিবেশে এর স্থায়িত্ব এবং সংক্রমিত হওয়ার প্রবণতারও তারতম্য ঘটে। এয়ার কন্ডিশনড পরিবেশ অর্থাৎ ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ৪০ থেকে ৫০% আর্দ্রতায় এর স্থায়িত্ব এবং সংক্রমিত হওয়ার প্রবণতা খুব বেশি। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ৯৫%-এর বেশি আর্দ্রতায় এর স্থায়িত্ব এবং সংক্রমিত হওয়ার প্রবণতা কমে যায়। এই ভাইরাসকে ধ্বংস করার কিছু সাধারণ পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকর হলো সাবান। সাবানের যৌগটির নাম ফ্যাটি অ্যাসিড, যার মাথার দিকটা পানির সাথে যুক্ত হয় আর লেজের অংশটুকু তেল অথবা চর্বি জাতীয় পদার্থের সাথে যুক্ত হয়ে পানির বিপরীত দিকে যায়। ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এজন্য WHO গাইডলাইন অনুসরণ করতে পারেন। সাবান দিয়ে হাত ধোয়ার সময় ফ্যাটি অ্যাসিডের লেজের অংশটুকু ভাইরাসের লিপিড মেমব্রেনকে ভেঙে দেয়। তারপর ভাইরাসের টুকরোগুলোর সাথে যুক্ত হয়ে পানির সাথে বের হয়ে যায়। হাতের কাছে সাবান না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার আছে। এটি একটি দাহ্য, ক্ষতিকারক পদার্থ এবং খাওয়ার জন্য নয়। সাধারণত এতে ৬০ থেকে ৮০% আইসোপ্রোপাইল অথবা ইথাইল অ্যালকোহল থাকে, সাথে ৩% হাইড্রোজেন পারক্সাইড, ১.৫% গ্লিসারল অথবা অ্যালোভেরা। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ঘষার সময় স্যানিটাইজারের ভিতর অ্যালকোহল এবং পানির মিশ্রণ ভাইরাসের প্রোটিনগুলোকে ভেঙে দেয়। পানির উপস্থিতি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। জীবাণুনাশক হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট বা ব্লিচিং পাউডারকে সারফেস পরিষ্কার করার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি ক্ষতিকারক এবং ক্ষয়কারক বিধায়
সব ধরনের সারফেসের জন্য উপযুক্ত না। 0.1% সোডিয়াম হাইপোক্লোরাইড 1 মিনিটের মধ্যে ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। এতে ক্লোরিন আছে, যা ভাইরাসের অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্লোরিনেশন রিং তৈরি করে এবং আরএনএ ভেঙে দেয়। ব্লিচিং পাউডারের বিকল্প হিসেবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে। এটি পরিবেশ বান্ধব, তবে দাহ্য, ক্ষতিকারক এবং ক্ষয়কারক বিধায় সাবধানতা অবলম্বন করা উচিত। পানির সাথে মিশালে প্রচুর ফ্রি হাইড্রোক্সিল রেডিকেল তৈরি হয়, যা ভাইরাসের মেমব্রেন এবং আরএনএকে ভেঙে দেয়। যে কোনো রাসায়নিক বস্তু ব্যবহার করার আগে জেনে নিন কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, যা বোতলের গায়ে এবং সেই রাসায়নিক বস্তুর সাথে আসা কাগজে পাওয়া যাবে। ওএমএস 2015 হ্যাজার্ড সিম্বল, এগুলো সতর্কতামূলক চিহ্ন যা আন্তর্জাতিক মানের যে কোনো রাসায়নিক বস্তুর প্যাকেটের উপর থাকে এবং এটি থাকা বাধ্যতামূলক। ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে এই ভাইরাসকে শনাক্ত করা যেতে পারে, যেমন ভাইরাসের জিনোমের উপস্থিতি নির্ণয় করা। একটি পদ্ধতি হচ্ছে জিনোমের নির্দিষ্ট অংশের কপি তৈরি করে শনাক্ত করা। তার মধ্যে রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে RT-qPCR। এই পদ্ধতিতে ভাইরাসের উপস্থিতি এবং পরিমাণ দুটোই মাপা যায়। আরেকটি পদ্ধতি হচ্ছে ভাইরাসের সম্পূর্ণ জিনোমকে সিকোয়েন্সিং করা। এতে ভাইরাসটি সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যায়, এমনকি এর উৎপত্তি সম্পর্কেও জানা যায়। ভাইরাসের প্রোটিনের উপস্থিতি শনাক্ত করেও রোগ নির্ণয় করা যেতে পারে, যেখানে নির্দিষ্ট ভাইরাসের জন্য নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে, যা শুধু ওই নির্দিষ্ট ভাইরাসের সাথেই যুক্ত হয় এবং পজিটিভ রেজাল্ট দেয়। এনজাইম লিঙ্কড ইমিউন অ্যাসে, ইমিউনোফ্লুরোসেন্স অ্যাসে এবং ইমিউনোব্লটিং, এগুলো হলো প্রচলিত পদ্ধতি। এছাড়া আরও কিছু দ্রুত পদ্ধতি আছে, যেমন ICT, এর মাধ্যমে খুব দ্রুত শনাক্ত করা যায়। এটি অনেকটা স্ট্রিপ টেস্টের মতো, স্যাম্পল দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মাঝেই রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া অনেকে বায়োসেন্সর নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে হয়তো খুব দ্রুত রোগ নির্ণয়ের জন্য সাহায্য করবে। অনেক সুবিধা থাকলেও এই ধরনের পরীক্ষাগুলোর রোগ নির্ণয়ের কিছু সীমাবদ্ধতা আছে, যা গবেষণার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। এখন পর্যন্ত করোনা ভাইরাসকে শনাক্ত করার জন্য নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য দ্রুত কোনো পদ্ধতি চালু হয়নি। ভাইরাস দিয়ে আক্রান্ত হবার কারণে মানুষের শরীরে এই ভাইরাসের জন্য নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায়, যা আক্রান্ত হবার কিছুদিন পর রক্ত থেকে সংগ্রহ করা সম্ভব। তা দিয়ে বোঝা যাবে যে মানুষটি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল কিনা। যেসব আক্রান্ত মানুষের লক্ষণ প্রকাশ পায়নি, তাদেরকে এই পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব। RT-qPCR SARS-CoV-2 এর জন্য এখন পর্যন্ত CDC এবং WHO নির্দেশিত সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ব্যবহৃত শনাক্তকরণ পরীক্ষা। এই পরীক্ষা অনেক ব্যয়বহুল এবং এর জন্য বিশেষ ধরনের ল্যাব এবং প্রশিক্ষিত মানুষ দরকার। তাছাড়া বর্তমানে পরীক্ষা করার কিটের সরবরাহে অনেক ঘাটতি আছে, তাই শুধুমাত্র চিকিৎসা মানদণ্ডে নির্বাচিতদেরকে পরীক্ষা করা উচিত। RT-qPCR করার জন্য প্রথমে নাক কিংবা গলা অথবা উভয় থেকে নমুনা সংগ্রহ করে তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি নির্দিষ্ট বক্সে করে BSL-3 ল্যাবে পাঠানো হয়। রোগী থেকে সংগ্রহিত নমুনা ল্যাবে আসা মাত্রই ভাইরাসটিকে প্রথমে নিষ্ক্রিয় করে ফেলা হয়। পরবর্তী ধাপে নিষ্ক্রিয় ভাইরাসের ভেতর থেকে আরএনএ জিনোমকে বের করে আনা হয়। ভাইরাসের সব প্রোটিনগুলোকে দূর করে শুধুমাত্র বিশুদ্ধ আরএনএ সংগ্রহ করা হয়। এরপর আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। তা থেকে অসংখ্য ডিএনএর কপি তৈরি করা হয়। ডিএনএ তৈরি হলে সিগন্যাল দেয়, যা মেশিনে গ্রাফ আকারে আসে। বেশি ডিএনএ হলে তাড়াতাড়ি সিগন্যাল পাওয়া যায়, কম হলে দেরিতে পাওয়া যাবে, আর না থাকলে কোনো সিগন্যাল পাওয়া যাবে না। এইভাবেই ভাইরাসকে শনাক্ত করা হয়। ঢাকায় 9টি, চট্টগ্রামে 2টি আর বাকি সব বিভাগে একটি করে মোট 17টি ল্যাবে কোভিড শনাক্তকরণের কাজ চালু হয়েছে। BSL-3 নামে একটি বিশেষ ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়, যার ভিতরের বাতাস কখনোই দরজা দিয়ে বাইরে বের হতে পারে না। এর প্রবেশ নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত। বর্জ্য নিষ্কাশনের জন্য
বায়োহ্যাজার্ড চিহ্নিত নির্দিষ্ট ব্যাগ ব্যবহার করা হয়। এই ল্যাবে বায়োসেফটি ক্যাবিনেট লেভেল 3 নামে একটি আবদ্ধ চেম্বার আছে, যা থেকে কোনো দূষিত বাতাস রুমের ভিতরে আসতে পারে না। দূষিত বাতাস HEPA ফিল্টারের মাধ্যমে পরিশোধিত হয়ে বের হয়ে যায়। BSL-3 এর উপযুক্ত PPE ছাড়া এ ল্যাবে কাজ করা যায় না। PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এর মধ্যে আছে হ্যাজম্যাট স্যুট, যা ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফ্যাব্রিক্স দিয়ে তৈরি, আর সে কারণেই ভেতরের আর্দ্রতা বের হয়ে যেতে পারে, কিন্তু বাহিরের থেকে কোনো ড্রপলেট বা জীবাণু ভেতরে ঢুকতে পারে না। মাথা, কবজি, গোড়ালি এবং বুকের অংশ অবশ্যই আবদ্ধ থাকতে হবে। চোখের সুরক্ষার জন্য সেফটি গগলস, আর মুখের সুরক্ষার জন্য ফেস শিল্ড। হাতের সুরক্ষার জন্য লেটেক্স অথবা ভিনাইল গ্লাভস। SARS-CoV-2 ভাইরাসের জন্য এয়ার পিউরিফাইং পার্টিকুলেট রেসপিরেটর ফিল্টার প্রয়োজন, যা 3টি সিরিজে বিভক্ত: N, R, P। N মানে নট রেজিস্ট্যান্ট টু অয়েল। ফিল্টারের দক্ষতা অনুসারে প্রতিটি সিরিজ আবার 3টি ভাগে বিভক্ত: 95%, 99%, 100%। SARS-CoV-2 এর জন্য N95 যথেষ্ট। N95 এর মাস্কের উপর ধাতব এই অংশটি নাকের উপর থাকে, পরার পর হাত দিয়ে চেপে দিতে হয়। চারদিক সিল করা থাকে যাতে পাশ দিয়ে বাতাস ঢুকতে না পারে। এখন পর্যন্ত এই রোগের জন্য নির্দিষ্ট নতুন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। খুব অল্প সময়ে নতুন ওষুধ বাজারে আনাও সম্ভব নয়, কারণ ন্যূনতম 3 থেকে 6 বছর সময় লাগে ল্যাবরেটরিতে, যেখানে নিশ্চিত করা হয় এটি কার্যকর এবং নিরাপদ। মানুষের শরীরে এই ঔষধ কতটুকু কার্যকর সেটি দেখার জন্য প্রায় 3টি ধাপে ন্যূনতম 6 বছর ক্লিনিক্যাল ট্রায়াল চলে। সমস্ত তথ্য যাচাই বাছাই হয়ে অনুমোদন পেতে প্রায় 2 বছর লেগে যায়। পুরোপুরি বাজারে আসে পোস্ট মার্কেটিং সেফটি মনিটরিং এর পর। অন্তত 5000 কম্পাউন্ড নিয়ে গবেষণা করে একটি সম্পূর্ণ নতুন ওষুধ বাজারে আসতে অন্তত 15 বছর সময় লেগে যায়। কিছু পুরনো ওষুধ যা আগে অন্য ভাইরাস কিংবা অন্য কোনো রোগের জন্য ব্যবহৃত হয়েছিল, এখন সেগুলোকে SARS-CoV-2 এর জন্য পরীক্ষা করে দেখা হচ্ছে। এদের মধ্যে বেশ কিছু ওষুধ ল্যাবরেটরি পরীক্ষায় ইতিবাচক ফলাফল দিয়েছে, যেমন লোপানাভির, রিটোনাভির এবং রিভাভিরিন। FDA অনুমোদিত এই 3টি অ্যান্টিভাইরাল ড্রাগ পূর্বের করোনা ভাইরাস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল। ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য FDA এর অনুমোদনের অপেক্ষায় থাকা রেমডেসিভিরকে নিয়ে এখনও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। লোপানাভির, রিটোনাভির প্রোটিয়েজ এনজাইমকে বাধা দেয়, ফলস্বরূপ ভাইরাসের প্রোটিন উপযুক্ত আকৃতি পেতে ব্যর্থ হয়। রেমডেসিভির নতুন আরএনএর কপি তৈরিতে বাধা দেয়। রিভাভিরিন আরএনএ পলিমারেজকে বাধা দেয়, এতে ভাইরাসের প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায়। ম্যালেরিয়া এবং অটো ইমিউন রোগের জন্য ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইনিনও কোভিডের চিকিৎসার জন্য আরেকটি সম্ভাবনাময় ওষুধ। হাইড্রক্সিক্লোরোকুইনিন ভাইরাসকে কোষের সাথে সংযুক্ত হতে বাধা দেয়। এছাড়া এন্ডোজোমাল পিএইচ বাড়িয়ে দিয়ে ভাইরাসের ফিউশনও ঘটায়। সম্প্রতি এই ড্রাগগুলো নিয়ে খুব জরুরি ভিত্তিতে বেশ কিছু দেশের সহায়তায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লিনিক্যাল ট্রায়াল করার উদ্যোগ নিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। SARS-CoV-2 এর জন্য বাজারে এখনো কার্যকর ভ্যাকসিন আসেনি, কিন্তু এ নিয়ে বেশ গবেষণা চলছে। মূলত 3 ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে: হোল ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন এবং নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। হোল ভ্যাকসিন নিয়ে কাজ করছে জনসন অ্যান্ড জনসন, হংকং বিশ্ববিদ্যালয় ও কোডাজেনিক্স। এই ধরনের ভ্যাকসিন তৈরি করতে প্রথমে ভাইরাসকে দুর্বল অথবা নিষ্ক্রিয় করা হয়, তারপর ভাইরাসের সম্পূর্ণ অংশ দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। সাব ইউনিট ভ্যাকসিন এই নিয়ে কাজ করছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, নোভাভ্যাক্স, ক্লোভার বায়োফার্মাসিউটিক্যালস, টেক্সাস চিলড্রেন হসপিটাল অ্যান্ড বেলর কলেজ অফ মেডিসিন।
ভাইরাসের অংশবিশেষ যেমন ভাইরাসের স্পাইক প্রোটিন অথবা রিসেপ্টর বাইন্ডিং ডোমেন নিয়ে তৈরি করা হয় এই ধরনের ভ্যাকসিন। নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন যেমন ডিএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করছে ইনোবায়ো ফার্মাসিউটিক্যালস, এবং আরএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করছে মডার্না থেরাপিউটিক্স ও কিউরভ্যাক। ঔষধ এবং ভ্যাকসিন ছাড়া এই রোগ পুরোপুরি প্রতিহত করতে না পারলেও অন্তত নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা একটু সচেতন হই আমাদের করণীয় সম্পর্কে। প্রথম করণীয় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, সব সময় সব জায়গায়। সামাজিক দূরত্ব বলতে বোঝায় ছোট বড় যে কোনো ধরনের জমায়েত বর্জন করা, যেখানে খুব সহজেই এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে, যেমন সভা সমাবেশ, কনসার্ট, খেলা, জিমনেশিয়াম। ছোট বড় যে কোনো অনুষ্ঠান, বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান, যে কোনো গণপরিবহন, পরিবার নিয়ে বেড়াতে যাওয়া, কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠান, শুধুমাত্র প্রয়োজনে বাজারে কিংবা ব্যাংকে যান, দূরত্ব বজায় রাখুন। যদি সম্ভব হয় কার্ড ব্যবহার করুন। কোলাকুলি এবং করমর্দন থেকে নিজেকে বিরত রাখুন। নাকে এবং মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। উপাসনালয়ে না গিয়ে বাসায় বসে প্রার্থনা করুন। যিনি অসুস্থ অথবা যার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, যেমন বিদেশ থেকে আগত, তাদের জন্য সেলফ আইসোলেশন, অর্থাৎ 14 দিনের জন্য নিজেকে সবার থেকে আলাদা রাখা, এমনকি পরিবারের সদস্যদের থেকেও আলাদা থাকা। এই সাধারণ গ্রাফটি বলে দেয় প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার ফলাফল কি। ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার বেশি করে খান। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। তাদেরকে স্যালিউট যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রোগীর সেবা করে যাচ্ছেন, যারা ল্যাবে দিন রাত কাজ করে যাচ্ছেন রোগ শনাক্তকরণের জন্য, যারা মাঠে কাজ করছেন রোগ নিয়ন্ত্রণ করার জন্য, আর যারা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করছেন এই সংকটকালে বেঁচে থাকার জন্য। আমরা আপনাদের জন্য গর্বিত। নতুন রোগ হওয়ায় এখনো অনেক কিছু অজানা, এখনো অনেক গবেষণা চলছে। প্রতিনিয়ত আমরা নতুন কিছু জানছি, এমনকি বিগত দিনের তথ্য আজকে সংশোধিত হচ্ছে। তাই আমাদেরকে তথ্য আদান প্রদানে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। যে কোনো নতুন বিষয় সামাজিক মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে উৎস যাচাই করে নেন। আপনার একটি ভুল তথ্য কেড়ে নিতে পারে যে কোনো মানুষের জীবন। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে কোভিড-19 সম্পর্কে জানতে সাহায্য করবে। নিজের জানুন, অন্যকে জানান। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন।